তো আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। দেখতে দেখতে কিন্তু আমাদের 5 নম্বর ক্লাসে আমরা চলে এলাম। তো আজকে যে বিষয়টি আমি নিয়ে আলোচনা করবো, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। তো কন্টিনেন্টাল ড্রিফট থিওরি সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, কম বেশি ধারণা প্রত্যেকেই আমাদের রয়েছে। এই থিওরিটি অ্যাকচুয়ালি কী থিওরি এবং কে দিয়েছিলেন, এই থিওরির সপক্ষে কী কী যুক্তি রয়েছে, এই সমস্ত কিছুগুলি আমরা কিন্তু আলোচনা করবো আজকে। তো তার আগে বলে রাখি, যারা এখনও আমাদের লার্ন অ্যান্ড লিসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্স চেক করুন, সেখানে কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন। আরেকটা কথা, যারা আমাদের এখনও গ্রুপে যারা জয়েন করেননি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন জয়নিং লিঙ্ক ইন ডিসক্রিপশন বক্স, সেখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে তো সেখানে ক্লিক করে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারেন। তো এখন আমরা যেটা আলোচনা করতে যাব যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। দেখো, কন্টিনেন্ট কথার যেটা অর্থ, সেই কন্টিনেন্ট কথা যদি আমি অর্থ করি বাংলা মানে, তাহলে কি মহাদেশ, মহাদেশ। তো ড্রিফট কথার যদি আমি মানে অর্থ করি, তাহলে কি সঞ্চালন করা বা সরে যাওয়াটাকে, এবং থিওরি মানে হচ্ছে তত্ত্ব। মানে কি দাঁড়ালো আমার, মহাদেশের সঞ্চালন তত্ত্ব, বা সেটাকে আমি এক কথায় বলতে পারি মহিসঞ্চারণ তত্ত্ব। তো এই যে মহাদেশের সঞ্চালন হয়েছে মানেটা কি, আজকে তো আমরা এইরকম একটা পৃথিবীকে দেখতে পাই, আজকে আমরা এইরকম একটা পৃথিবীকে দেখতে পাই। তো এখন এইরকম পৃথিবী রয়েছে, একদিকে নর্থ আমেরিকা, একদিকে সাউথ আমেরিকা, মাঝখানে আটলান্টিক মহাসাগর, উপরে ইউরোপ, আফ্রিকা, এশিয়া, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা। এই যে পৃথিবীটা আজকে দেখতে পাচ্ছি, আজ থেকে বহু বছর আগে কি এইরকমই ছিল নাকি অন্য কিছু ছিল? তো সেইটাই হচ্ছে আলোচনা করছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। তো কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এই ধারণার প্রথম দেন হচ্ছে আমাদের ওয়েগনার। ইনি হচ্ছে ওয়েগনার, আলফ্রেড ওয়েগনার। তার একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে ডাই ইনস্টেচিহাং ডার কন্টিনেন্ট অ্যান্ড ওশেন। এই গ্রন্থে 1912 খ্রিস্টাব্দে কিন্তু কন্টিনেন্টাল ড্রিফট থিওরির কথা তিনি আলোচনা করেন। তার বিখ্যাত বই হচ্ছে এটা। তো তিনি কি বলছিলেন এখানে, তিনি এখানে বলছিলেন যে আজ থেকে প্রায় 225 মিলিয়ন বছর আগে সমগ্র ভূখণ্ডগুলো একসঙ্গে অবস্থান করত। সমগ্র ভূখণ্ড একসঙ্গে অবস্থান করতো আজ থেকে 200 মিলিয়ন বছর আগে। ধীরে ধীরে যত দিন এগিয়েছে, বিভিন্ন যুগ আসছে এক একটা, প্রত্যেকটা যুগে কিন্তু মহাদেশের আস্তে আস্তে ভাঙন শুরু হয়ে গেছে। তো কেন ভাঙন ঘটেছে, কিসের জন্যই ভাঙন ঘটেছে? তো ওয়েগনার এখানে বলছেন যে মেনলি দুটো শক্তি রয়েছে, সেই দুটো শক্তির কারণে এই তোমার যে ভূখণ্ডটা ছিল, একটা টাইমে সমগ্র ভূখণ্ড একসঙ্গে ছিল, সেটা কিন্তু ভেঙে গেছে। কোন কোন সেই দুটো শক্তি? 1 নম্বর যদি আমি বলি যে প্লাবতা শক্তি, 2 নম্বর শক্তির কথা বলেছেন জোয়ারীয় শক্তি। তো এই দুটো শক্তির জন্য কিন্তু টোটাল কন্টিনেন্টগুলো আজকে এইরকম বিচ্ছিন্নভাবে অবস্থান করছে। ঠিক আছে, তো যখন কন্টিনেন্টগুলো একটা জায়গাতে, সমস্ত ভূখণ্ডগুলি একটা জায়গায় অবস্থান করতো, সেই ভূখণ্ডগুলোকে একত্রে আমরা কি বলে অভিহিত করে থাকি? প্যানজিয়া বলে অভিহিত করে থাকি। তো এই প্যানজিয়া কথার অর্থ হচ্ছে সমগ্র ভূখণ্ড। তো প্যানজিয়া বহির্ভূত বাইরের যে অংশটা রয়েছে, যে অংশটা সমুদ্র রয়েছে, অর্থাৎ জল দ্বারা বেষ্টিত বাইরের যে অংশটা, সেটাকে আমরা কি বলছি? প্যানথালাসা। ঠিক আছে, প্যানথালাসা। তো ব্যাপার কি হলো, এই যে দুটো মেন শক্তি রয়েছে, একটা প্লাবতা শক্তি, একটা জোয়ারীয় শক্তি, এই দুটি শক্তির কারণে 225 মিলিয়ন বছর থেকে আজকের দিনে তোমার এই দুটো শক্তির কারণে কিন্তু মহাদেশগুলো আস্তে আস্তে সরে গেছে। তো এখান থেকে যদি আমরা শুরু করি, 150 মিলিয়ন বছর আগে কি হয়েছে, দুটো শাখায় বিভক্ত হয়ে গেছে। অর্থাৎ উপরে তোমার উত্তর আমেরিকা আর নর্থ আমেরিকা, ঠিক আছে, এবং এশিয়া, ইউরোপ, এই দুটো অংশ একত্রিত হয়ে অবস্থান করছে, যেটাকে আমরা লরেশিয়া নামকরণ করছি। এবং নিচের দিকে যদি আমরা দেখি সাউথ আমেরিকা, ঠিক আছে, এদিকে আমার আফ্রিকা, এদিকে রয়েছে আন্টার্কটিকা, ঠিক আছে, এদিকে আমার ইন্ডিয়া রয়েছে, এবং এদিকে আমার অস্ট্রেলিয়া রয়েছে। এগুলো একত্রে অবস্থান করছিল, যেগুলোকে আমরা কি বলছি? গন্ডোয়াল্যান্ড বলছি, যেটা 150 মিলিয়ন বছর আগে করার ঘটনা। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু ঘটেছে। আরও কিছু বছর পর, যদি আরও কিছু বছর পর, প্রায় 100 মিলিয়ন বছর আগে, মানে আজ থেকে 100 মিলিয়ন বছর আগে দেখা গেল যে নর্থ আমেরিকা, ইউরোপ, এশিয়া আরও কিছুটা উপর দিকে সরে গেল। বা এভাবে বলা যেতে পারে, নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকা কি হচ্ছে, কোন দিকে? পশ্চিম দিকে কিন্তু সরে যাচ্ছে। আফ্রিকা, ইন্ডিয়া, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া তোমার নিরক্ষরেখা থেকে, এটা আমার নিরক্ষরেখা ইকুয়েটর, এই নিরক্ষরেখা থেকে সরে যাচ্ছে।
এবং আরও কিছু বছর পর দেখা গেল, কিছু মিলিয়ন্স বছর পর দেখা গেল এই অস্ট্রেলিয়া কিন্তু আরও পূর্ব দিকে সরে গিয়ে এইরকম জায়গায় অবস্থান করছে। দিয়ে শেষ পর্যন্ত আমরা যদি ম্যাপটাকে দেখি তো এইরকম একটা পূর্ণাঙ্গ ম্যাপ আমরা আজকে পৃথিবীর যে ম্যাপ দেখি এইরকমভাবে একটা ম্যাপ দেখি। তো এইটা কিসের জন্য হয়েছে? কন্টিনেন্টাল ড্রিফট থিওরিতে আলোচনা করা হয়েছে, দুটো শক্তি মেনলি প্লাবতা শক্তি, জোয়ারের শক্তি, তার কারণে কিন্তু এইরকমভাবে সরে গেছে, কোনোটা উত্তর দিকে, কোনোটা দক্ষিণ দিকে, কোনোটা পূর্ব দিকে, কোনোটা পশ্চিম দিকে, এই হচ্ছে ব্যাপার। তো এই যে সরে গেছে, তো এর সাপেক্ষে তো অবশ্যই আমাদের যুক্তি দরকার, যুক্তি ছাড়া তো আমরা কিছু বোঝে না। তো তার প্রথম যুক্তি যদি আমরা দেখি জিগসো ফিট। তো জিগসো ফিট জিনিসটা কি? জিগসো ফিট জিনিসটা এটাই, তো এটা এখানে দেখো, এটা 1 নম্বর ম্যাপ, এটা 2 নম্বর ম্যাপ। আজকের দিনের আমি ছবিটা যদি কথা বলি, আজকের দিনে ছবির কথা বলি, এটা হচ্ছে আমার আফ্রিকা, ঠিক আছে, এটা হচ্ছে আমার আফ্রিকা, এটা হচ্ছে সাউথ আমেরিকা। তো ভালো করে লক্ষ্য করো, যদি এই আফ্রিকাকে যদি আমি সাউথ আমেরিকার দিকে নিয়ে চলে আসি, এবং এই সাউথ আমেরিকা যদি আফ্রিকার দিকে নিয়ে আসি, তাহলে কি হবে? একটা টাইম কি হবে? এই দুটো অংশ জয়েন্ট হয়ে যাবে না? একটা টাইম এইরকম অংশে পরিণত হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে আফ্রিকা, এটা হচ্ছে তোমার সাউথ আমেরিকা। তো দুটো অংশ কি হবে? একটা টাইম এইরকম অংশে একদম জয়েন্ট হয়ে যাবে। তো জয়েন্ট হয়ে গেলে কি মনে হচ্ছে? যে একটা টাইম অবশ্যই ভূখণ্ডগুলো একটা জায়গায় অবস্থান করতো, কিন্তু কিছু কারণের জন্য, কিছু শক্তির কারণের জন্য, কিছু বলের কারণের জন্য সরে গিয়েছে। তো এটা হচ্ছে জিগসো ফিট একটা প্রধান কারণ। নেক্সট যদি আমি বলি কি রয়েছে, কার্বনিফেরাস যুগে হিমবাহের কিছু অবস্থান লক্ষ্য করা গেছে। হিমবাহ, মহাদেশীয় যে হিমবাহগুলো আজকে পাওয়া গেছে সাউথ আমেরিকার একদম দক্ষিণ অংশে, আফ্রিকার দক্ষিণ অংশে, তোমার ভারতের দক্ষিণ ভারতে, ঠিক আছে, অস্ট্রেলিয়ার পশ্চিম অংশে এবং আন্টার্কটিকায় আজকে মহাদেশীয় হিমবাহগুলোর অবস্থান পাওয়া গেছে। আন্টার্কটিকায় পাওয়া গেছে আমি বুঝলাম, কিন্তু এই যে অংশগুলোতে ভারতের দক্ষিণ ভারত, তারপর তোমার এই আফ্রিকার এই অংশগুলোতে যে হিমবাহ পাওয়া গেছে, থাকা সম্ভব নয়। আজকের যে তোমার জলবায়ু বিরাজ করেছে, এই জলবায়ুতে কি থাকা সম্ভব নয়। তো এর দ্বারা প্রমাণিত হয় যে একটা টাইম সমগ্র ভূখণ্ডগুলো একত্রে অবস্থান করার জন্য কিন্তু তোমার মহাদেশীয় যে হিমবাহগুলো প্রত্যেকটা জায়গাতেই ছিল, এবং সরে যাওয়ার ফলে প্রত্যেকটা জায়গাতে সে মহাদেশীয় হিমবাহ নিয়েই সরে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা প্রমাণ যে কার্বনিফেরাস যুগে তোমার হিমবাহের অবস্থান। নেক্সট হচ্ছে আমরা আরেকটা বলতে পারি ফসিলস একটা গুরুত্বপূর্ণ উপাদান, একটা প্রমাণ হিসাবে আমরা বলতে পারি, ঠিক আছে। আমরা একটা জীবাশ্মের কথা জানি, যেটার নাম হচ্ছে ক্লসোপোটেরিস। যে জীবাশ্মটা বিভিন্ন জায়গাতে পাওয়া গেছে, ঠিক আছে, যে জায়গায় থাকা উচিত সেই জায়গা বাদ দিয়ে মানে টোটাল পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এই তোমার জীবাশ্মটা পাওয়া গেছে, যে জীবাশ্মটা প্রমাণ করে যে একটা জায়গাতে সমগ্র ভূখণ্ডগুলো একত্রে অবস্থান করতো। তো যদি আমরা দেখি এই যে ফসিলস যেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, ক্যাঙ্গারুর যে ফসিলসটা, এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? আফ্রিকাতেও রয়েছে এবং সাউথ আমেরিকাতেও রয়েছে, ঠিক আছে। যেটা থাকার কথা কোথায় ছিল? অস্ট্রেলিয়াতে ছিল। অস্ট্রেলিয়া ক্যাঙ্গারুর দেশ আমরা বলি, কিন্তু এই অস্ট্রেলিয়ার যে ক্যাঙ্গারুর জীবাশ্ম কিন্তু আমরা অন্য জায়গাতেও দেখতে পাই, এই একটা ব্যাপার, ঠিক আছে। যে ফ্রেশ ওয়াটার র্যাপটাইলসগুলো থাকে, এই র্যাপটাইলসগুলো কিন্তু আফ্রিকাতেও পাওয়া গেছে, আবার সাউথ আমেরিকাতেও পাওয়া গেছে, ঠিক আছে। এরকম কিছু প্রমাণ রয়েছে। তো সেই প্রমাণগুলোর জন্য আমরা বুঝতে পারি যে একটা টাইমে মহাদেশগুলো কিন্তু সমগ্র মহাদেশগুলো একটা জায়গাতে অবস্থান করত। নেক্সট যদি আমরা বলি যে পোলার ওয়ান্ডারিং, ঠিক আছে, মেরু সঞ্চারণ তত্ত্বের মাধ্যমে কিন্তু আমরা মেরু সঞ্চারণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মহাদেশের সঞ্চারণ ঘটেছে। কি কি? যে যদি এখানে দেখা যায়, যদি এখানে দেখা যায় আজকে হচ্ছে মেরু আমার কোথায় অবস্থান করছে? এই জায়গায় অবস্থান করছে। কিন্তু আজ থেকে যদি আমরা পিছিয়ে যাই, ক্যাম্ব্রিয়ান যুগে আমার মেরুটা এই জায়গায় অবস্থান করতো, এবং সিলুরিয়ান যুগে হচ্ছে আমার এই জায়গায় অবস্থান করতো, আরও তোমার ডেভোনিয়ান যুগে হচ্ছে এইরকম জায়গাতে অবস্থান করতো, ইকুয়েটরের কাছ বরাবর। কিছুটা দূরে গিয়ে পার্মিয়ান যুগে এরকম অবস্থান করতো, তোমার ট্রিয়াসিক যুগে এরকম অবস্থান করতো, ইওসিন যুগে এরকমভাবে অবস্থান করতো একদম উপরের দিকে, এবং টুডে আজকে এই জায়গাতে অবস্থান করছে তোমার পোলার মেরু অঞ্চলগুলো। তো এর দ্বারা কি প্রমাণিত হয়? যে একটা টাইমে কিন্তু সমগ্র ভূখণ্ড একত্রে অবস্থান করতো, যখনই সরে গেছে তখনই কিন্তু তার পোলারগুলো কিন্তু আস্তে 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 সরে গেছে। তো সেই রকমই কিছু এখানে প্রমাণ রয়েছে, যে প্রমাণগুলো আমাদের জানতে হবে একটু, যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। যে সিলুরিয়ান যুগে কি হয়েছে? উত্তর মেরু 14 ডিগ্রি অক্ষাংশ অবস্থান করতো, ঠিক আছে, উত্তর মেরু 14 ডিগ্রি অক্ষাংশ অবস্থান করতো, ঠিক আছে। উত্তর মেরু হচ্ছে 14 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 124 ডিগ্রি পশ্চিম অক্ষাংশে দ্রাঘিমাংশে অবস্থান করতো। সেটা কার্বনিফেরাস যুগে যখন পৌঁছায় তখন কি হচ্ছে? সেটা 16 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থান করছে এবং 147 ডিগ্রি দ্রাঘিমাংশে অবস্থান করছে। সেটা যখন টার্সিয়ারি যুগে পৌঁছে যায় তখন আমরা দেখছি যে সেটা এই উত্তর মেরুটাই 51 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থান করছে এবং
153 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে অবস্থান করছে, যার দ্বারা প্রমাণিত হয় যে একটা টাইমে কিন্তু কন্টিনেন্টগুলো একটা জায়গায় ছিল। তাহলে এরকমভাবে অবস্থান করতো না, একটা ফিক্স থাকতো। উত্তর মেরুগুলো কেন সঞ্চালন করতো? মেরু সঞ্চালনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে একটা টাইমে কিন্তু কন্টিনেন্টগুলো সব এক জায়গাতে অবস্থান করতো। এছাড়া আমরা কয়লার অবস্থানের উপরে ভিত্তি করে বলতে পারি যে উত্তর মেরুতে আজকে উত্তর অংশে যদি আমরা এই ছবিটা দেখি, আজকে এই যে উত্তর গোলার্ধে আজকে যেই জায়গাগুলোতে কয়লার অস্তিত্ব পাওয়া গেছে, এই জায়গাতে এত শীতল একটা জলবায়ুতে কি কয়লার অস্তিত্ব থাকতে পারে? ক্রান্তীয় বনভূমি সৃষ্টি হতে পারে না। ঠিক আছে, একটা টাইমে ভূমিভাগগুলো সমগ্র ভূখণ্ডগুলো একত্রে অবস্থান করছিল বলেই সেই টাইমে হচ্ছে একটা পরিবেশ তৈরি হয়েছিল ক্রান্তীয় বনভূমি সৃষ্টি হওয়ার। তারপর সেটা সরে গেছে, সেটা মাটির নিচে চাপা পড়ে গেছে, যুগ যেহেতু চেঞ্জ হয়েছে তো সেখানে কয়লা তৈরি হয়ে গেছে। তো উত্তর গোলার্ধে আজকেও কিন্তু কয়লা পাওয়া যাচ্ছে, যেটা প্রমাণ বহন করে থেকে যে একটা টাইমে সমগ্র ভূখণ্ডগুলো একত্রে অবস্থান করতো। ঠিক আছে, তো কয়লার অবস্থানও কিন্তু প্রমাণ করে আজকে এই উত্তর গোলার্ধে যেখানে কয়লা পাওয়া যাচ্ছে। বর্তমান যে জলবায়ু রয়েছে এই জলবায়ুতে উত্তর গোলার্ধে কয়লা কখনোই সৃষ্টি হতে পারে না, মানে কোনো বনভূমি থাকতে পারে না এত শীতল জলবায়ুতে। এটার দ্বারা প্রমাণিত হচ্ছে যে তোমার একটা টাইমে সমস্ত কিছু কন্টিনেন্টগুলো একটা জায়গাতেই অবস্থান করতো। তো এই যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরির একটা সপক্ষে যুক্তি আমরা বলতে পারি। তো কন্টিনেন্ট ড্রিফট থিওরি সম্পর্কে যে তথ্যগুলো আমরা পেলাম, তো এটার দ্বারা প্রমাণিত হয়ে গেল যে কন্টিনেন্টগুলো একটা জায়গাতে অবস্থান করতো, কিন্তু কিছু এর ডিমেরিটসও রয়েছে। তো কি বলেছে, এই থিওরিটি কি বলেছে, দুটো মেনলি তোমার শক্তির কথা বলা হয়েছে, টাইডাল শক্তি, আর একটা হচ্ছে তোমার যে শক্তির কথা বলা হয়েছে প্লাবতা শক্তি। ঠিক আছে, তো এর কারণের জন্য এত বড় একটা কন্টিনেন্ট কিভাবে দূরে সরে যেতে পারে তার কিন্তু সঠিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। আরও একটা কারণ রয়েছে, যদি আমরা দেখি যে সাউথ আমেরিকার যে এই অংশগুলোতে আজকে যেখানে হচ্ছে রকি পর্বতমালাগুলো সৃষ্টি হয়েছে, ঠিক আছে, উত্তর আমেরিকা আমেরিকান পাতগুলো সঞ্চালনের ফলে যেখানে রকি পর্বতমালা সৃষ্টি হয়েছে, তো পাত সঞ্চালনের কারণে এত বড় পর্বতমালার সৃষ্টি হয়েছে তার কিন্তু সঠিক ব্যাখ্যা দিতে পারেনি এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরিতে। আরও কিছু প্রমাণ রয়েছে, এই প্রমাণগুলো মোটামুটি প্রমাণ মানে ডিমেরিটস যেগুলো রয়েছে এগুলো হচ্ছে মূলত ডিমেরিটস কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। তো এটা একটা ছোট্ট ভিডিও কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। পরবর্তী যেটা রয়েছে প্লেট টেকটনিক থিওরি, সেটা কিন্তু আমরা পড়াবো এবং তার সঙ্গে ভলকানো কার্তিকটা কিন্তু আমরা পড়িয়ে দেবো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।